কিছু প্রবলেমের জন্য আমি এখানে কিছু কথা বলতে এসেছি। আপনি কোন গিল্ডের? আমি মেকআপ গিল্ডের সিমরান পাল। আপনারা জানেন কিনা জানি না, আমার সঙ্গে একটা কিছুদিন আগে ক্রাইম হয়েছিল, যে আমি দীর্ঘদিন বসেছিলাম বাড়িতে 2 বছরের ওপরে। তো আমি বসে থাকার জন্য আমি বাপি মালাকার যে আমাদের সেক্রেটারি আছে, সেক্রেটারি নামে আমি একটা ফেডারেশন গিল্ডে চিঠি দিয়েছিলাম সরল বিশ্বাসকে। সেই চিঠিটা তুলে নেওয়ার জন্য আমার বাড়িতে 3 তারিখে শান্তনু দে, স্টিল ক্যামেরাম্যান, আমাকে ফোন করে রাত্রিবেলা বলেছিল তোমার সঙ্গে কিছু কথা আছে সিমরান, আমি গিয়ে তোমার বাড়িতে বলবো। তারপরের দিনকে 4 তারিখে 8:30টার সময় আমার বাড়িতে আসে। উনি থ্রেট দিয়ে গেছিল যে চিঠিটা তুলে নাও, না হলে বাপি মালাকার এবং সরল বিশ্বাস কিন্তু তোমাকে কিন্তু মার্ডার করে দেবে, আর এমনভাবে মার্ডারটা করবে যেটা কখনো কোনো ইয়ে থাকবে না, প্রুফ থাকবে না, ওটা দেখানো হবে যে ওটা সুসাইড করেছো তুমি। তো বাড়িতে অনেক আজে বাজে কথা বলে গেছে। তা দিদা আমার হয়ে দাঁড়িয়েছে। তা আমি একটা কথাই বলতে চাই, আমি কি জাস্টিসটা পাবো? আমি কি জাস্টিসটা পাবো? এবং আরেকটা কথা আমাকে বলা হয়েছে যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। কি করে প্রিয় মানুষ হবো আমি জানি না। আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার মাথার উপরে কেউ নেই, আমার হাজবেন্ড মারা গেছে, দুটো মেয়ে, আমার বড় মেয়েটা বিধবা, একটা নাতনি আছে, আমি সংসারটা চালাতে পারছি না দাদা, আমি সংসারটা চালাতে পারছি না। আমাকে 5 তারিখে গুলি করতে গেছে, 5 তারিখে শুটার গেছে আমার বাড়ির সামনে গুলি করতে। আমরা জানি দাদা, এটা আমি বলে দিচ্ছি। 10 তারিখে আবার 10 তারিখে আবার শুটার গুলি করতে গেছিল। আমি কলকিন থানাতে আমি এফআইআর করেছি, যেটা আমার পাশে দেবদা এসে দাঁড়িয়েছে। আপনারা আমার বিচারটা করুন প্লিজ। আপনার ঘটনাটা আমি ওই সময়তেই দেখেছিলাম, ওই সময়তেই আমার সঙ্গে দেবের কথা হয়েছিল। কপি আছে কোনো? হ্যাঁ, আছে। আমি শান্তনকে পাঠিয়েছিলাম, ওই পিডিএফটা আছে আমার কাছে। আমি কি করে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব আমি বুঝতে পারছি না। আমার মাথার উপরে কেউ নেই, বিশ্বাস করো, আমি নিজেই দিদিভাই একটু নিশ্চিন্ত থাকুন, সবাই রয়েছে আমরা। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আইন কানুন রয়েছে, কেমন? আমি ঘরে দাদা কোণঠাসা হয়ে গেছিলাম, আমি ঘর থেকে বেরোতে পারছিলাম না। একদম দিদিভাই ওই চিন্তাটা করবেন না এখন। আর বাকি সবাই রয়েছে, আপনার কাজের সবাই রয়েছে। বললেন না যে আমরা সবাই তো আলোচনা করতে পারি, আমরা তো কোনো ফেডারেশনে আসতেই পারিনি দাদা। এটা শ্রাবণী আমিও ঠিক চাইতে দাদা একটা মিনিট, আমি তো ফেডারেশনের মধ্যে আমরা আসতেই পারিনি। সেক্রেটারি প্রেসিডেন্টকে জানানোর পরে বলা হতো দাদার থেকে না পারমিশন নিয়ে কিছু করা যাবে না। একটা ছোট্ট চায়ের দোকান দিয়েছিলাম আমি, দাদার প্রিয় না বলে আমার চায়ের দোকানটা উঠিয়ে দিয়েছিল। দাদারও বিদায় হয়ে গেছে। আচ্ছা, ভোট হলে পরে সবাইকে দাঁড়িয়ে থাকে যে এই সেক্রেটারিকেই জেতাতে হবে, এই সেক্রেটারিই থাকবে। আর আমাদের গিল্ডে তো ভোটই হয় না, আমাদের গিল্ডে আজকে 8 বছর ধরে ভোটই হয় না। খুবই টর্চার আমাদের উপর। হ্যাঁ, খুব ভালো লাগলো সবাইকে একসঙ্গে দেখে। পরমদা আমাকে কাজে দিতে চায় না, সিজিত দা আমাকে কাজে দিতে চায় না, আমি জানি না কেন কাজে দিতে চায় না, কেন চাও না দাদা তোমরা আমাদেরকে? আমরা তো এত ভালো কাজ জানি। অবশ্য এখন কাজের জিনিস নেই, বিক্রি করে করে খেতে হয়েছে। কাজের জিনিস কিছু নেই, নিলে কাজের জিনিস কিনে দিতে হবে। এবার এখানে একটা কথা বলি, আমায় ফেস করতে হয়নি, কিন্তু পরম অনির্বাণ জয়দীপদা ওদেরকেও শুনতে হয়েছে, তোমরা ওদের সাথে কাজ করতেছো, এটাও শুনতে হয়েছে আমাদের। সেটাও শুনতে হয়েছে আমাদের। এটা উল্টে বলতে গেলে সেটা দিনের পর দিন শুনতে হয়েছে। শুধু তাই না, ফাইনালি যখন বসে কথা বলতে গেছি, এটাও বলে দিই, আমি বারবার বলেছি আমি যদি কথা বলতে হয় আমি ফেডারেশনের লোকজনদের সঙ্গে বলবো, আমি টেকনিশিয়ানদের সামনে বসে কথা বলতে চাই, ফেডারেশনের অফিসে বসে কথা বলতে চাই, কিন্তু না, আমাকে এই অফিসে বসে কথা বলতে দেওয়া হয়নি। আমাকে বলা হয়েছে না এখানে বসে কথা বলা যাবে, আমার দরকার নেই, এখানে বসে কথা বলা যাবে না, আমাকে যেতে হবে অন্য এক জায়গাতে। আমি তনুর জন্য গেছিলাম থানাতে, আমার বাড়িতে লোক চলে গেছে, গিয়ে আমার মেয়েকে বলছে মাকে থানা থেকে ডেকে নাও, নাহলে কিন্তু তুমি বাইরে বেরোতে পারবে না। আর সেটাই হলো, আমার মেয়ে কলেজে ভর্তি হতে পারলো না,
আমার দোকানটা উঠে গেল, আমার সেক্রেটারি সবটাই জানেন, সেক্রেটারি বক্তব্য বলছেন দাদা যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, আমি বলি, এটা এবার হ্যাঁ। দাদা আমার কাছে কথা হচ্ছে একটাই, যে এত তো আমি প্রবলেমটা ফেস করলাম 2 মাস ধরে, আমার সেক্রেটারি কেন আমার পাশে এসে দাঁড়ালো না, কিসের জন্য দাঁড়ালো? বলছি যে কি জন্য দাঁড়ায়নি বা কি কে কাকে কি ধরনের বাধ্য করেছে, কি চাপ ছিল, কোন ব্যক্তি বা ব্যক্তিরা দায়ী, এই আলোচনাতে আপনারা নিজেরা সেটা জানিয়েছেন প্রত্যেকে। এই পরিবেশটাই আমাদের এখানে নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, বলছি আর অরবিন্দ বাংলাদেশের পক্ষ থেকে সানি কিছু বলবো রয়েছে? হ্যাঁ, সমু? একটুখানি পলিসি দিন মানে চাপ দেওয়া হয়েছে যাতে এই ছেলেটাকে যেন না দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরকম করার পরে 23শে ডিসেম্বর আমাকে রাস্তার উপরে এখান থেকেও লোকে ছিল, টালিগঞ্জ থেকে, গিয়ে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে আমি বিদ্যাসাগরে 5 দিন ভর্তি ছিলাম। মানে যাই হোক, বাবা মা ভালো কাজ করেছিল বলে বেঁচে আছি এখন আপনাদের সামনে। দেখুন, আপনারা প্রত্যেকেই শুনেছেন, এতজন মানুষ কথা বললেন, যারা এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী, যারা যোগ্যতা নিয়ে শান্তিতে কাজ করতে চান। চাপিয়ে দেওয়া বেশ কিছু যে নিয়ম আমার এই ইন্ডাস্ট্রিকে ক্ষতি করেছে, আমাদের যন্ত্রণায় ফেলেছে, যারা সত্যি কথা বলতে গেছেন তাদের দিয়ে বাধ্যতামূলকভাবে বাই প্রেশার কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলানো হয়েছে, কাউকে বলা হয়েছে এটা মেনে নাও, কাউকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে, এমনকি অভিযোগ এলো যে গুলি করে মেরে দেওয়ার কথাও বলা হয়েছে। এর থেকে ভয়াবহ ঘটনা আমার মনে হয় যে ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাদের হাতে বা যাদের দায়িত্বে পরিচালনার কথা ছিল কোথাও হয়েছে কি কোনোদিন? আমার মনে হয় যে সমগ্র পশ্চিমবঙ্গ যেমন এই অন্ধকার থেকে মুক্তি পেতে চেয়েছে, ঠিক তেমনি আজ এখানে যারা এসেছিলেন, যারা জানাতে চেয়েছেন, এই ভয়াবহ ঘটনা শুনে আমাদের আর বুঝতে সময় লাগে না যে ঠিক কি চলছিল টলিউডে এবং কি যন্ত্রণার মধ্যে। সেটা আমাদের টেকনিশিয়ানস ভাইরা বোনেরা হোক, দিদিরা হোক, শিল্পীরা হোক, প্রযোজক, পরিচালক, বাকি সবাই, তারা কোন যন্ত্রণায় ছিলেন যে চাপিয়ে দেওয়া ইচ্ছা সেটা না মেনে নিলে যার সঙ্গে ভালো ফিল্ম হওয়ার কোনো যোগাযোগ নেই, গুলি করে অবধি মেরে দেওয়া হবে। এ ভয়াবহ। ইমিডিয়েটলি লিগ্যাল অ্যাকশন তো হওয়া উচিত এবং করা হবে। যারা যারা জড়িয়ে আইন মেনে এফআইআর হওয়া উচিত এবং আইন যে কথা বলে সেই অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আমরা এখানে অজস্র মানুষের চোখের জল দেখেছি যে কিভাবে তাদের দমন পীড়ন করা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে শুনলাম। এইভাবে যে টলিউড চলছিল তা ভয়ঙ্কর। এই বার্তা পরিষ্কার সঠিক জায়গায় পৌঁছে দেব। শুধু এইটুকু জায়গা বলতে পারি যে নতুন এই সরকার এই অরাজকতা, হুমকি, থ্রেট তার ঘোর বিরোধী এবং তা স্পষ্ট করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার জানিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনক। আগামী দিনের ভাবনা তো টলিউড নিজে ঠিক করবে, কিভাবে সুন্দরভাবে বিকশিত হবেন তারা, কিভাবে সুন্দর সুন্দর প্রোডাকশন করবেন, সিনেমা বানাবেন, সিরিয়ালস বানাবেন, ওয়েব সিরিজ বানাবেন বা ডকুমেন্টারি বানাবেন। গুণগত মানের যোগ্য লোক তারা যে কাজ করবেন ভয়ভীতিহীনভাবে, এটা তো টলিউডের নিজস্ব ইচ্ছা। আজকে টলিউডের বন্ধুরাই এখানে যারা উপস্থিত হয়েছিলেন তারা জানালেন যে কিভাবে এই কয়েক বছর ধরে তা ধীরে ধীরে স্বাধীনতা হারিয়েছেন, হাসতে ভুলে গেছেন, ভয়ভীতির পরিবেশে রয়েছেন এবং নাম করে করে প্রত্যেকে বলেছেন কারা কারা কাদের জন্য হয়েছে। তো ফলত সেই বার্তা ডেফিনেটলি পৌঁছানো হবে। দিস ইজ দ্য অরিজিনাল পিকচার অফ টলিউড। এই যন্ত্রণার মধ্যে টলিউড গেছে বলে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিল্প জগৎ এবং মানুষজন। এবার ডেফিনেটলি সেই অনুযায়ী কোনো আইনি কাজ হয়েছে বলে, মানে বৈধ আইন
তেমনটা তো শুনতে পাওয়া গেল না। তার মানে আইন যারা ভেঙেছেন সরকার সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন ধরনের হয় এবং সেই কন্টেন্টের বিভিন্ন ধরনের গ্রাহকও হন। আমি একটা সিনেমা দেখতে পছন্দ করি, অন্যজন হয়তো সেটা পছন্দ করেন না, এগুলো আমাদের ব্যক্তিগত পছন্দ। তো গ্রাহক অনেক রকমের, অনেক মানসিকতার রয়েছেন এবং ঠিক তেমনই সেই অনুযায়ী টেলিভিশনের সাবজেক্ট বলুন, ওয়েব সিরিজের সাবজেক্ট বলুন বা সিনেমার সাবজেক্ট তৈরি হয়। গল্প বইয়ের ক্ষেত্রেও তাই। বইমেলাতে গেলেও আমরা যেমন দেখতে পাই, ফিল্ম ফেস্টিভ্যালে গেলেও যেমন আমরা দেখতে পাই যে সম্ভার অনেক, যার যেটা পছন্দ তিনি সেটা গ্রহণ করবেন। এটা তো আমাদের অপশনের মধ্যে। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে পরমদা একটু আগে বললো কোথাও গিয়ে সরকারের একটা কোনোভাবে একটা দরকার যে তারা যেন মধ্যস্থতার জায়গায় থাকে, তারা রুল করবে না বা কন্ট্রোল করবে, এটা দেখবে। এটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে এই যে একটু আগে রুদ্র বললো যে কিছু ক্ষেত্রে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে অনেক কিছু বৈধভাবে করা হয়নি। তো বৈধতার একটা বড় পরিধি থাকে, সেই বৈধতাটা আইনগত বৈধতা হয়, আবার ব্যক্তিগত সম্মান, ব্যক্তিগত ডিগনিটি, ব্যক্তিগত রাইট, ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকারের একটা পরিধি হয়। সেইগুলো যখন ভঙ্গ হয় তখন তো কোথাও একটা প্রশাসনের ভূমিকা চলেই আসে এবং যে কোনো ওয়ার্ক সেক্টরে, যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দেশ বলুন, রাজ্য বলুন, সেই তার যে প্রশাসন থাকে তাদের একটা এসওপি তৈরি করে দেওয়ার অধিকার থাকে বা ক্ষমতা থাকে বা তাদের একটা এখতিয়ার থাকে। আমি সেই এখতিয়ারটা যে কোনো সেক্টরেই সরকার বা প্রশাসন কাজ করে। সেটাই বলছি যে এই যে তাড়াতাড়ি বলে যে বিষয়টা হচ্ছে সেটা কেমন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে ঠিক এই মুহূর্তে মাথায় 8.5 লক্ষ কোটি টাকার দেনা চাপিয়ে চলে যাওয়া হয়েছে। কোন রকম নিয়ম নীতির ধার না ধরে, আমাদের নিয়ম কানুন না মেনে মানুষের জীবন যাপন, তার নাগরিক অধিকার কি, শিল্প জগতের স্বাধীনতা কি, ব্যবসা জগতের স্বাধীনতা কি, সেগুলোকে খুব একটা তোয়াক্কা না করে যে কারণেই এই পাহাড় প্রমাণ দেনা, এবং তাতে কোনো একটি বাচ্চা জন্মালে সে জানতেই পারে না সে জন্মাচ্ছে এই বাংলায় 80,000 টাকার মতো প্রায় দেনা নিয়ে। এবার যা গেছে তা অতীত, কিন্তু বর্তমানে এক্ষুনি এই যেমন ওই দেনাটির জায়গায় এক্ষুনি আমরা পশ্চিমবঙ্গকে সেই টাকাটা আমরা যে কোনো প্রফেশন থেকে, যে কোনো কলকারখানা থেকে কি এক্ষুনি আমরা সেটা অভাব পূরণ করে দিতে পারি? মানে আমরা তো কেউ ঈশ্বর নই, তাই না? ঠিক তেমনি এখানে যা যা অরাজকতা ধীরে ধীরে তৈরি হয়ে যা স্পষ্ট হয়ে উঠে এলো কিভাবে হয়েছে, যারা জানালেন তারা এই ইন্ডাস্ট্রিরই মানুষ। এবং নতুন সরকার স্পষ্টতই পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে এই অরাজকতার যে পরিবেশ, এই যে স্বৈরাচারের পরিবেশ, যেখানে গুলি করে অবধি মেরে দেওয়া হবে টলিউড ইন্ডাস্ট্রিতে যারা পরিচালনা করতেন তাদের ইচ্ছার সঙ্গে হ্যাঁ না মেলানে, পরিচালক হোক, অভিনেতা হোক, প্রযোজক হন, টেকনিশিয়ানস ভাই হন, তাদের মারধর করার কথা আপনারা শুনতে পেলেন। ব্যান করে দেবার কালচার, তার কাজ বন্ধ করে দাও, এই সমস্ত কিছুগুলো আউট। এই সময় বর্তমান সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছেন এবং বারবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কড়াভাবে এবং স্পষ্ট করে বলে দিয়েছেন, এটা তো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু এটা তো ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো এটা দেশের মধ্যে পড়ে না। আমার দেশের যে নিয়ম, যে কানুন, তার মধ্যে থেকেই পুরোটা চলতে হবে। তারপর আমরা যেমন নিজস্ব অফিসের ক্ষেত্রে কিছু নিয়ম করি যে আচ্ছা জুতোটা এখানে খুলবো, জলটা ওখান থেকে খেতে হবে, এইটা আমরা নিজেরা সাজাতে পারি, কেমন? কিন্তু বাকিটা এটা আমাদের নিজেদের নিয়ম চলবার, কিন্তু বাকি প্রত্যেকটি কাজই আমরা যাই করি না কেন সেটা কিন্তু ভারতীয় সংবিধান বলুন বা আমাদের আইন কানুন যা লেখা রয়েছে তার মধ্যেই কিন্তু ঘুরে ফিরে পড়ে। তো ফলত সেগুলো যেমন নজরদারি থাকবে সরকারে, ঠিক তেমনই যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে কাজ করতে পারে যোগ্যতা অনুযায়ী মানুষ, ভয় ভীতিহীনভাবে, সেটা এনশিওর করার দায়িত্ব এই সরকার প্রথম থেকে স্পষ্ট করে দিয়েছে। তাই একটা সম্পূর্ণ রাজনৈতিক ঘেরাটোপের
যে বদ্ধ একটা জায়গা ছিল, তার বাইরে আজকে বিভিন্ন মানুষ এখানে একত্রিত হয়েছে। সৃজিত মুখার্জি যখন বক্তব্য রাখলেন সেটা শোনা গেল, বাকি অশোক ধানুকাজি যখন বক্তব্য রেখেছেন সেটাও শোনা গেছে, বা একজন নতুন প্রযোজক, নতুন পরিচালক তারাও যখন বক্তব্য রেখেছেন সেটা শোনা গেল, বা বাকি অভিজ্ঞ বা নতুন আমাদের টেকনিশিয়ান ভাইদের মধ্যেও তাই। তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইছেন, বাঁচতে চাইছেন এবং বলতে পারছেন বলে সবাই জানাচ্ছেন যে এই প্রথম বলতে পারলাম। তারা নাম নিয়ে নিয়ে বলছেন যে স্বরূপ বিশ্বাস কি করেছে যন্ত্রণা, তারা বলছেন। আমরা তো জানতে এসেছি, এবার তারা যেটা জানিয়েছেন সেই রিপোর্ট আমরা জমা দেবো, এইটুকুই তো খুব স্বাভাবিক নিয়ম। রুদ্রদা বহু বছর ধরে অফ হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ যারা টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা, বিভিন্ন ধরনের কাজ করা মানুষ, তারা যে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের কিন্তু আগে পরে এই কথাটা জড়িয়েই ছিল যে এই গিল্ড কার্ড তার কঠিন নিয়ম, পছন্দের নিয়ম, পছন্দের লোক হলে তবে কাজ পাবে, তবে কার্ড পাবে, না হলে সে ঘুরেই যাবে। এগুলোও তো পরিষ্কার একটা পদ্ধতিগতভাবে তৈরি করা হয়েছে বলেই এখানে যে মানুষজনেরা এসেছেন, এত গুণী টেকনিশিয়ানস বা বাকি যারা এসেছেন, তাদের মুখ থেকেই তো স্পষ্ট করে আপনারাও জানতে পারলেন। ওই অন্যায়টা তো হবে না, আর চলতে দেওয়া যাবে না, সেটা ইতিহাস হয়ে গেছে। বরং আর কি করলে আমরা বেটার জায়গায় যেতে পারি সেই সাজেশন আমাদের টেকনিশিয়ানসরা, আমাদের ডিরেক্টররা, আমাদের প্রযোজকেরা এবং বাকি যারা যারা জড়িয়ে রয়েছেন তারা দেবেন, এবং সেটাই আহরণ করা কাজ এবং সেই বার্তা পৌঁছে দেওয়া হবে। এবং সরকার পরিষ্কার বদ্ধপরিকর যে কোনো রকম হুলিগানিজম, স্বৈরাচার চাপিয়ে দেওয়া বা ঠিক যে যে ঘটনাগুলো আগে ঘটতো বলে টেকনিশিয়ানসরা জানালেন, নাম নিয়ে নিয়ে জানালেন, সেগুলো বন্ধ। এবং টাকা নিয়ে কার্ড দেওয়ার খেলা হয়েছে, কাজ পাননি বেছে বেছে, একে কাজ দাও, ওকে দিও না, ওকে আটকে দাও, সবকটাই কিন্তু ওই অবরোধ করে দাও স্বৈরাচারকেই প্রমোট করে। বিভিন্ন কি রুচি ফুচি কি সব ক্লাব শুনলাম যে সেখানে ডেকে নাকি মিটিং করানো হতো, এটা কোন রুচির কি পরিচয় আমি জানি না, এবং থ্রেট করাও হতো বলে লোকজন বলছে। আবার বলছি যে ভয় আউট, ভরসা ইন। একদম বিষয় একদম এরকম নয়। কিভাবে এগোবে এই পরিবেশটাকে সহজ আর স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে, যোগ্য মানুষেরা কাজ করবেন সেটা করতে, সেই নির্ণয়টা ডেফিনেটলি সরকার নেবে। আমাদের যে চারজন, আমি হই, পাপিয়াদি হই, রূপাদি হন বা হিরণ হন, আমাদের চারজনের ওপরে একটা পরিষ্কারই কথা বলবার, যে মানুষ কথা বলতে চাইছেন যেটা আগে বলতে পারতেন না, আজকে প্রত্যেকে যেটা বললেন যে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে এই যে কথাগুলো বলতে পারছি, এটাই আমাদের একটা বাড়তি ভালো লাগে। এই পরিবেশটা টলিউড থেকে চলে গেছিল, সেটা যেই হোক, আমাদের এই যে কথাটা বলছেন, এই কথাটা আমাদের কাজই হচ্ছে সঠিক জায়গাতে পৌঁছে দেওয়া, তথ্য সংস্কৃতি মন্ত্রকে পৌঁছে দেওয়া এবং রেসপেক্টেড আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছেও সেটা যাওয়া, এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিকেরা রয়েছেন তারাও নিরপেক্ষতার সঙ্গে এটাকে অ্যানালিসিস করে এই যন্ত্রণা মুক্তির কাজে তারা অত্যন্ত সতর্কভাবে মানে জাগ্রত হয়ে রয়েছেন। মানে সেটা কোথাও পাপিয়াদি মিটিং করুন, রূপাদি কোথাও মিটিং করুন, বা হিরণের সঙ্গে আরও কয়েকজন বসুন, বা আমার সঙ্গে কেউ কথা বলুন, আমাদের কাজটাই হচ্ছে নির্যাসটা সঠিকভাবে যা জানাচ্ছেন আপনারা পৌঁছে দেবেন, এবং তার দ্রুত ফলাফল ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। এটা তো অবশ্যই একজন মেকআপ আর্টিস্ট ভদ্রমহিলা দিদি পরিষ্কার, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন বলে তার কাছে শার্প শুটার মানে গুলি করে মেরে দেওয়ার লোক পাঠানো হয়েছিল বলে তিনি যে অভিযোগ করলেন চোখের জল ফেলতে ফেলতে, তা তো সবাই শুনেছে। এই দেশে তো একটা নিয়ম কানুন রয়েছে, সেটা উল্লঙ্ঘন করে কেউ এটাকে অন্য দেশ যারা ভাবতে শুরু করেছিলেন আমাদের তৈরি দেশ, নিজেদের ইচ্ছায় সবটা চলবে, সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে, এই দুঃস্বপ্নগুলোর মৃত্যু ঘটেছে। তো ফলত অবশ্যই বন্দোবস্ত তো নেওয়াই উচিত। সাংঘাতিক ঘটনা, নাহলে এই প্রবণতা তো তাদের যারা এখনো পর্যন্ত কিছু লোক ঘুরে বেড়াচ্ছেন তাদের মধ্যেও তো
থাকবে। জানি না তারা পিস্তল টিস্তল নিয়ে ঘুরছেন কিনা, কারণ এটাই তাদের স্বভাব বলে জানতে পারছি। আজকে এখানে যে কলাকুশলী বন্ধুরা আমাদের এসেছিলেন, তাদেরকে আমরা যে লড়াইটা লড়েছিলাম 2025 সালে, সেটা সম্বন্ধে সম্পূর্ণ ভুল বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তাটা তারা যেন যেভাবে তখন পেয়েছিলেন, তারা অনেকেই জানতেন সত্যিটা, কিন্তু সেই সত্যিটা তাদের আরো ভালো করে জানানোর জন্যই আজকে আমি যেটুকু বলার বললাম, এবং আগামীতে প্রয়োজনে আরো বিশদে নিশ্চয়ই আমি বলবো। এবং শুধু আমি তো নই, মানে বিভিন্ন স্টেজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোককে দিয়ে এটা করানো হয়েছে। অফকোর্স আমি বারবার যে কলাকুশলীদের সঙ্গে আমি কাজ করেছি এতগুলো বছর ধরে, তাদের সঙ্গে সরাসরি বসে আমরা কয়েকজন কথা বলতে চেয়েছিলাম, সেইটা বলতে চেয়েছিলাম, কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম বলে আমাদেরকে বয়কট করা হয়েছিল, যেটা ব্যাপারটা আদালত অব্দি করায়, এবং সেটা করার ফলে আরো কমপ্লিটলি বয়কট করে দেওয়া হয়। এবং তারপর একটা পয়েন্টের পর আমার উপর যারা নির্ভরশীল, সেটা আমার কোম্পানির লোক হোক বা আমার পরিবারের লোক হোক, তাদের মুখের দিকে তাকিয়ে তাদের অসহায়তার দিকে তাকিয়ে আমি অসহায় হয়ে পড়ি, এবং তখন আমাকেও একটা পয়েন্টে, এটা বিশদে বলবো না এখন, বাট অন্য ইন্টারভিউতে অন্য সাক্ষাৎকারে নিশ্চয়ই শোনা যায়, তখন আমাকেও সেটা সেই জায়গায় পৌঁছতে হয়, সেই সমঝোতার জায়গায় পৌঁছতে হয়। কিন্তু সেই সময়টা বা সেই যে 26 বছর কাজ করার পর একটা ইন্ডাস্ট্রিতে সেই অভিজ্ঞতা তো খুব সুখকর হতে পারে না। তো সেই অসুখকর অভিজ্ঞতাটার কথাটা আমি আমার কলাকুশলী বন্ধুদের সঙ্গে, এবং যারা এসেছিলেন তারা অনেকেই জানে, যারা জানতেন না তাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত আমি বলি যে আমি রুদ্র যে নতুন যে দল সরকার গঠন করেছে, সেই দলের যে রাজনৈতিক মতাদর্শ, সেই মতাদর্শের সঙ্গে আমি একমত নই। এটা আমি বহুবার বলেছি, কখনোই আমি সেটা লুকোইনি। বাট তার মানে তো এই নয় যে বিগত সরকার বিভিন্ন ক্ষেত্রে যে জিনিসগুলি করে গেছে, যেরকম আমি যদি সিনেমার ক্ষেত্র দিয়ে শুরু করি, আমরা তো দেখতে পাচ্ছি, আমি তো নিজের তার সাক্ষী, আমি তো সেই যে অনাচার, সেই যে অন্যায়, সেটার আমি নিজে সাক্ষী, বা আমার মতো আরো অনেক মানুষ সাক্ষী। তারা সকলে কি এই যে দল সরকার করলেন তাদের সমর্থক তা বলে হয়ে গেলেন? তা তো নয়। এমনকি এমন লোক এই অনাচারের অত্যাচারের সাক্ষী মানে শিকার হয়েছেন যারা ভীষণভাবে গত সরকারের ঘনিষ্ঠ, আমার থেকে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন। আমার ইনফ্যাক্ট যে সময় আমরা লড়াইটা শুরু করি, আমার কোনো সেই সময় ঘনিষ্ঠতা ছিলই না দেখতে গেলে। তো এটা না, মানে এইভাবে হতো না, এটা দলমত নির্বিশেষে একেবারে কমপ্লিটলি একদম একটা স্বেচ্ছাচারিতা চলতো গোটা জায়গাটা। সেই স্বেচ্ছাচারিতাটা মাঝে মাঝে ইনফ্যাক্ট রাজনৈতিক নেতৃত্বকেও ছাপিয়ে যেত। তো ওই জন্যেই আমাদের দরকার, কিন্তু হ্যাঁ, জোরের জায়গাটা রাজনীতি ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই জন্যেই আমি বারবার যেটার ওপর স্ট্রেস দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখন সিনেমা ইন্ডাস্ট্রিটা তাদের হাতে থাকুক, সিনেমাটা যাদের রুজি রুটি। তিনি যদি রাজনীতি করেন বা তার যদি রাজনৈতিক রং থাকে, বা তাদের আলাদা আলাদা রাজনৈতিক রং থাকতে পারে, আর তাদের প্রাথমিক পরিচয়টা হওয়া দরকার তারা সিনেমা কর্মী, তারা সিনেমার শিল্পী, তারা সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত। এইটা খুব ইম্পর্টেন্ট। না হলে এই জগৎটাকে হ্যান্ডেল করতে করা তাদের পক্ষে বা বোঝা তাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আবার সেই স্বৈরাচারের জায়গায় ব্যাপারটা যাবে। সেই জন্যেই আমার আজকে ভীষণভাবে এই পয়েন্টটা বারবার করে আমি মেনশন করার চেষ্টা করেছি। তার মানে পরম জিৎ রায়ও বললেন, আমিও বললাম, আমি আগেও বলেছি, অন্য সাক্ষাৎকারেও বলেছি যে বিরুদ্ধ মতের জায়গা দিতে হবে, সেটা রাজনৈতিক পরিসরেও দেওয়াটা প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম এই যে ফেডারেশন বা ইত্যাদি সংগঠনগুলোর আভ্যন্তরীণ যে নিয়ম কানুন, কিভাবে কাজ করবে, যে কর্মপদ্ধতি, সেই ব্যাপারেও মতানৈক্য হতে পারে, সেই বিরুদ্ধ মতের জায়গাটা রাখতে হবে। কিন্তু যারা আলোচনা করবেন, যারা সিদ্ধান্ত নেবেন, ফাইনালি তারা যেন সকলে সিনেমা কর্মী হন, তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ওঠে। হঠাৎ করে এটা নিয়ে আমরা আলোচনা করছি কেন? মানে আমি তো সত্যি মাননীয় বিধায়িকা কি বলেছেন আমি জানি না, কাজে আমার মনে হয় এটা অন্য কোনো সাক্ষাৎকারের জন্য তোলা থাক। আজকে আমরা সিনেমা জগতের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করি।